আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল এবং কাছের এবং দূরের যে যেখানে আছেন আমার চ্যানেলটি দেখার পরে আপনারা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সুধী দর্শক, আজ আমি যে বিষয়টা এখানে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা এবং বাংলাদেশের বাক স্বাধীনতা। শুধু দর্শক, আমাদের ইউনুস যখন প্রথম ক্ষমতায় আসছিলেন তিনি তখন বলছিলেন যে আপনারা আমার সমালোচনা করবেন মন খুলে, আপনাদের মনে যা চায় মন খুলে সমালোচনা করবেন। কিন্তু আমাদের ইউনুস সাহেবের এই কথাটার সাথে বর্তমান কোনো কিছুই মিল হয় না। উনি কথা যেটা বলেন কাজ করেন উল্টা। উনি ক্ষমতায় আসার কিছুদিন পরে বলেছিলেন যে আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আমি যে কারোর সাথে খেলি না। হ্যাঁ, উনি তো আমাদের বাংলাদেশের অভ্যন্তরে উনি কারোর সাথে খেলেন না, উনি এক ফাঁকা মাঠে গোল দেন। ওনার ফাঁকা মাঠে কারোর সাথে খেলার কোনো নাই, মন নাই। উনি একচেটিয়াভাবে খেলছেন। উনি এত বড় একটা কথা বলেছেন বাক স্বাধীনতার বিষয়, তারপরে উনি বাংলাদেশের সব নিরপেক্ষ এবং আপনার নামকরা সব সাংবাদিকদের উনি একে একে উনি অ্যারেস্ট করাচ্ছেন পুলিশ দিয়ে এবং তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করছেন। যেমন সম্প্রতি আমাদের আনিস আলমগীর সাহেবকে অ্যারেস্ট করেছেন, তিনি একজন বিখ্যাত সাংবাদিক। শুধু দর্শক, আমি একটু পিছনে চলে যাই। ইরাক এবং মিত্র বাহিনী তথা আমেরিকার অধীনে যে ন্যাটো বাহিনী যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে তিনি এই বৃষ্টির মতন বোম্বিংয়ের ভিতরে তিনি ওই দেশে গিয়ে সাংবাদিকতা করেছেন। তার নাম আনিস আলমগীর। আনিস আলমগীরের মতন সাহসী সাংবাদিক বাংলাদেশের দ্বিতীয় কেউ আছে কিনা আমার সন্দেহ। আমার মনে হয় সাংবাদিকদের যদি নোবেল দেওয়া হতো আমাদের বাংলাদেশের আনিস আলমগীর পেতেন। সেই বিখ্যাত নামকরা লোক, তিনি এক কথায় বলেছেন যে আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। এই ভদ্রলোক আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে, আবার আপনি একজন নোবেলজয়ী, আপনার সময়ও এই আনিস আলমগীরকে নির্যাতনের শিকার হতে হলো। উনারকে যে কেসটা দেওয়া হয়েছে, সরি শুধু দর্শক, এই উনার নামে যে কেসটা দেওয়া হয়েছে সে একটা সন্ত্রাসবাদী কেস। উনি নাকি সন্ত্রাসী করে। আমাদের স্বনামধন্য আরেকজন সাংবাদিক আছে মঞ্জুরুল আলম পান্না ভাই, ওনার নামে সন্ত্রাসী কেস দেওয়া হয়েছে। মানে ওনাকে আগে অ্যারেস্ট করেছে, উনি আবার ফেসবুকে খুব দুষ্টামি করে একটা কথা লিখেছেন যে আনিস আলমগীর ভাই আমাদের জ্ঞান দীক্ষায় লেখাপড়া সব দিক দিয়ে আনিস সাহেব আমার উপরে, কিন্তু আমি আনিস সাহেবের এক ধাপ উপরে আছি যে আমিও একজন সন্ত্রাসীর দিক দিয়ে আমি তার থেকেও এক লেভেল উপরে। কতটা কষ্টে তিনি এই কথাটা লিখেছেন। শুধু দর্শক, এই হচ্ছে আমাদের বর্তমান সরকারের বাক স্বাধীনতার একটা নমুনা। এবং আনিস আলমগীরের সাথে আমাদের আরও তিনজনের নামে একটা এফআইআর দাখিল করা হয়েছে। এটা হচ্ছে কথা সাহিত্যিক এবং বিখ্যাত একজন ঔপন্যাসিক বাংলাদেশের, আকাশের একটাই তারা, তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ।
তিনি আসলে একটা আকাশের একটাই তারা। সেই হুমায়ুন আহমেদের স্ত্রীর নামে শাওন, শাওন আছেন, তারপরে মারিয়া আছেন, ইমতু রাতিশ, ইমতু রাতিশ আছেন। এই 4 জনের নামে এফআরআই দাখিল করা হয়েছে। এখন এই বাকি 3 জনকে হয়তো অ্যারেস্ট করতে পারে। সবাই সন্ত্রাসী, এরা সবাই সন্ত্রাসী। আগে কেস দিছে, জুলাইয়ের ওই আন্দোলনের পরে কেস দিছে সবাই খুনি, আর এখন নতুন অধ্যায় শুরু হয়েছে সবাই সন্ত্রাসী। আমি সম্প্রতি দেখলাম যে রাষ্ট্রপতি সাহেব একটা বক্তব্য দিয়েছেন, ছোট্ট একটা ক্লিপ আমার খুব মনে লাগলো। উনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখে এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আমি বলবো প্রেসিডেন্ট গত 17 মাসে কি করেছেন? কিছুই করেননি। উনাকে করতে দেওয়া হয়নি, উনি অঘোষিত গৃহবন্দী ছিলেন। এবং উনার কিছুদিন আগে উনি রয়টার্সে একটা বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের সারাংশ হচ্ছে উনি যেসব কাজকর্ম করেছেন সরকারের ফোর্সে করেছেন। একটা ফোর্স সাজেশনের মাধ্যমে ওনার কাছ থেকে সমস্ত কাজগুলো আদায় করা হয়েছে। উনি উনি এই যে ইন্ডেমনিটিটা জারি করেছেন হয়তো সম্ভবত ওনার মাধ্যমে, আরও কয়েকটা অধ্যাদেশ জারি করেছেন ওনার মাধ্যমে। উনি আসলে তো অপারগ। হয়তো বলেছেন যে আপনি পদত্যাগ করে গেটের বাইরে যাবেন, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে একটা খুনি কেসে ধরে নিয়ে ব্যাস ভিতরে ঢুকানো হবে, এই ছাড়া আর কি। তা উনি যে এক হিসেবে একটা ক্ষমতাহীন ব্যক্তি, মানুষ বিরুদ্ধ হয়ে গেলে তার যেমন ক্ষমতা থাকে না, ছোট ছোট পোলাপানো তাকে অপমানসূচক কথাবার্তা বলে, অপমানই করে। ঘরের বউরা পর্যন্ত আগে ঘরের থেকে বারান্দায় নামাই দেয়, তো বুড়া মানুষ বারান্দায় থাও, এ হচ্ছে অবস্থা। ওই নাতি নাতকুররাও তার কথা শোনে না, কয় বুড়া কেমন আছো? আছি ভালো, এই আগের মতনই আছি, এ আছে অবস্থা। শুধু দর্শক, এই আছে আমাদের রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্টের অবস্থা, যার ক্ষমতা পররাষ্ট্র, আপনার সেনাবাহিনী এবং আইন বিভাগ অর্থাৎ বিচারপতি নিয়োগ করা। তিনি কি নিয়োগ দিতে পারেননি। শুধু দর্শক, আমাদের বাংলাদেশে সব কিছু আস্তে আস্তে অকার্যকর হতে চলেছে। আমরা কি বলতে পারি যে বাংলাদেশের তো সংসদ নাই, নির্বাচন নাই, সংসদ নাই? সংসদ অকার্যকর হয়েছে, কারণ এই প্রেসিডেন্ট সাহেব সংসদটা ভেঙে দিচ্ছেন, আর এই সংসদ ভাঙার এখতিয়ার প্রেসিডেন্টেরই আছে। তারপরে আছে কোর্ট। শুধু দর্শক, আমরা কোর্ট আসছে, এটা আছে বিচার বিভাগ। এখানে এই বিচার বিভাগ সম্পর্কে কোনো কথা বলাটাই আসলে দুরূহ কাজ, কঠিন একটা বিষয়। কোনটা থেকে কোনটা বলবো, কোর্ট অবমাননা হবে, তারপরে একটা সমস্যার সৃষ্টি হবে। তারপরে আপনাদের উপরে ভার দিলাম, আপনারা দেখেন যে গত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে কোর্ট কি কাজ করেছে, কোর্টের ভূমিকা কি এবং কতটুকু করতে পারেছেন। আমার তো মনে হয় বেশি দূর এগোতে পারেনি। তারপরে পুলিশ বিভাগ, পুলিশ কি ঠিক মতন কাজ করতে পারেছে? পুলিশ ঠিক মতন কাজ করতে পারেনি, এবং পুলিশ নিষ্ক্রিয়ভাবে আগে কাজ করেছে 5ই আগস্টের পরে, এবং এখনও পুলিশ নিষ্ক্রিয়ভাবে কাজ করছে। কোনো কেস করলে পুলিশ, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কেস করে সে পুলিশকে সহজে পায় না। আমি একটা কেসের মোটিভটা বিষয়ে আপনাকে বলি। তার বাড়িতে পার্শ্ববর্তী কোনো লোকে হানা দিছে, কিন্তু
সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় কেস করেছে। কেস করার পর থানা কর্তৃপক্ষ বলছেন, ওসি বলছেন যে অমুক এসআই আসলে আমি পাঠাবো। এরকম করে করে 2 দিন তাকে ঘোরানো হয়েছে। 2 দিন পরে পুলিশ আসছে, যে আসামি তাকেও ডাকিছে, কিন্তু সে আসেনি। আসামি কি কখনো সাইডে সাইডে ধরা দেয়? বাদী পক্ষকে বলল তাকে আমরা ধরার চেষ্টা করছি, এই পর্যন্ত শেষ, আর কোনো কাজ হয়নি। সে গেছে ওইভাবে আছে, যাদের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তীতে সে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আছে পুলিশের অবস্থা। তারপরে সচিবালয়, যে সচিবালয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশটা পরিচালিত হয়, সেই সচিবালয়ে দুইবার আগুন ধরেছে। তা আমার কথা আছে যে দুইবার যে আগুন ধরেছে, এই আগুন ধরার অর্থটা কি? কেন 2বার আগুন ধরল? এবং প্রথমবার যে আগুন ধরেছে তার তদন্ত রিপোর্টটা কি আসছিল? দ্বিতীয়বার যে আগুন ধরল তার জন্য কি কোনো তদন্ত কমিটি গঠিত হয়েছে? না, এটাও কোনো ম্যাটিকুলাস ডিজাইনের একটা পার্ট? শুধু দর্শক, আপনারা এটা চিন্তা করবেন, আপনাদের উপর ভার দিলাম, এটা আমার ব্রেনে আসছে না। আর সবশেষে একটা কথা বলবো, যে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন, সম্ভবত ওনার নাম ইফতেখার নাকি, আমার ভালো মনে নেই। খুব সাহসী একজন বিচারপতি। এই সংকটময় মুহূর্তে আমরা ওইরকম বাংলাদেশে ওই রকমের একজন সাহসী বিচারপতি দেখতে চাই। কারণ আমাদের দেশের প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট থাকতেও নাই, কারণ উনি ছোট জগন্নাথের মতো চুপচাপ করে বসে রয়েছেন। আর প্রধানমন্ত্রী নাই, ওখানে আছে আজব পদধারী একজন ব্যক্তি। কারণ উপদেষ্টা মনে হয় কোনো প্রতিষ্ঠানের একটা উপদেষ্টা। বহির্বিশ্বেও তো মনে হয় এগুলো তেমন একটা কাজ করে না, এই পোস্টার। তারপরে শুধু দর্শক, আমি সর্বশেষ একটা কথা বলবো। আমাদের মুসলমান ধর্মেই আছে, একজনের দোষে আর একজনকে দোষী করা, আরেকজনের উপরে অত্যাচার করে, এটা ইসলামে মানে সামঞ্জস্য নাই। যেমন হাদির কে যারা গুলি করেছে, সেই শাওন নাকি ছেলেটা, ফয়সাল, সেই ফয়সালের স্ত্রী, ফয়সালের বান্ধবী এবং ফয়সালের শালাকে অ্যারেস্ট করা হয়েছে। আবার আজকে শুনলাম যে ফয়সালের বাবাকেও অ্যারেস্ট করা হয়েছে। একজনের দোষী আরেকজনকে দোষাটা ঠিক নয়। এটা আমার কথা না, এটা ইসলামের কথা, এটা অনেক বিবেকবান মানুষের কথা। শুধু আজকের মতন আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা চলো চা খেয়ে আসি।